অনেক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, বিশেষ করে আপনার উচ্চ কক্ষে আপনারা বলেছেন না যে প্রপোজাল রিপ্রেজেন্টেশন, এবং কিছু জিনিস খুব ভালো লেগেছে। আপনার যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠানের যে বিধান, এটা এক্সিস্টিং বিধানের চেয়ে অনেক ভালো। কয়েকটা আপনার কথা বলতে চাই, না বললেই নয়। যেমন এই বাস্তবায়নের পদ্ধতি, পথরেখা যেটা বলেছেন, সেটা নিয়ে আমার দুইটা অবজারভেশন আছে। খুবই ভালো হয়েছে পথরেখাটা, কিন্তু একটা কথা বলা হয়েছে, যেমন এটা আমি প্রথম থেকেই বলতাম যে আগামী নির্বাচন হবে, জাতীয় সংসদের নির্বাচন হবে, ওই জাতীয় সংসদই সংবিধান পরিষদ হিসেবে কাজ করবে। আমাদের দেশে রাজনৈতিক ইতিহাসের নদী রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসের নদী রয়েছে। এটা খুবই কনস্টিটিউশনের একটা লেজিটিমেট পদ্ধতি। সংসদই এখানে আপনার সংবিধান পরিষদে কাজ করবে, নেপাল শ্রীলঙ্কাতেও তাই হয়েছে। এখন আপনারা যে যখন একটা সংসদ একই সাথে সংবিধান প্রণয়নের কাজ করে, কিন্তু সে খুব অল্প সময় দিতে পারে। যেমন কখনো কখনো এরকম সিস্টেম করা হয়, সপ্তাহে 2 দিন তারা সংবিধান পরিষদে কাজ করবে, একটা সেশন বা 4টা সেশন সপ্তাহে করবে, কিন্তু এমনি সে খুব কম সময় পাচ্ছে। এরকম একটা সংবিধান পরিষদ যে জাতীয় সংসদ হিসেবে কাজ করবে, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সে তার সম্পূর্ণ সময়ের খুব বেশি হলে 50% সময় এখানে দিতে পারবে। এরকম একটা সংবিধান পরিষদ 90 দিনে সংবিধান রচনা করে ফেলবে, এত দ্রুত? আমার কাছে এটা মনে হয়েছে একটু মানে উচ্চাসা। সবচেয়ে বড় কথা হচ্ছে 90 দিনের মধ্যে যদি তারা করতে না পারে, তাহলে এক্সিস্টিং কনস্টিটিউশন কন্টিনিউ করবে। এখানে হচ্ছে আমার আপত্তি। শুনেন, জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে, সংবিধান পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করে। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে 8-9 বছর লেগেছে। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি 72 সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, এই সংসদটা সংবিধান পরিষদ সংসদ হিসেবে কাজ করবে, সে 72 সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইনক্লুড করতে হবে যে গণপরিষদ হিসেবে যখন সে কাজ করবে, সে নতুন সংবিধান প্রণয়নের কাজ করতে থাকবে। এটা করতে আমার ধারণা 2-3 বছর লাগতে পারে। এই 2-3 বছরকে আমি 72 সংবিধান গ্রহণ করব। এই 2-3 বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। যেমন আমরা সবাই জানি প্রধানমন্ত্রী ক্ষমতা, আর্টিকেল 70, তারপরে আমরা সবাই জানি হচ্ছে যে আপনার উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন, বিচার বিভাগের স্বাধীনতা, এই সংক্রান্ত কিছু ফান্ডামেন্টাল জিনিস যেটা নিয়ে সমাজে বহু বছর যাবত ঐক্য আছে। যেমন সংসদ সদস্যরা 90 দিন পর্যন্ত সংসদে উপস্থিত থাকতে পারে, 89 দিন পর্যন্ত, 89 কার্য দিবস পর্যন্ত একাধারে 90তম দিনে তার সংসদ সদস্য চলে যায়। এই ফান্ডামেন্টাল জিনিসগুলো যেটা আমরা সবাই সারা জীবন ধরে বলে আসছি, এগুলি জাতীয় সংসদ পরিবর্তন করতেই থাকবে। নতুন সংবিধান প্রণয়ন কবে হবে, এই জন্য আমি এই 72-এর বোঝা কেন বহন করবো, এটা আপনাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে। দ্বিতীয় যে পথরেখাটা দিয়েছেন, সেখানে আমার মনে হচ্ছে টু মাচ এমফাসিস দেওয়া হয়েছে জুলাই সনদের উপর। জুলাই সনদে কি এত কিছুই থাকবে? এটা সংবিধানে লিখতে হবে? তাহলে এই জুলাই সনদ আর হবে নাকি আমার সন্দেহ আছে। জুলাই সনদের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, অনেক ধরেই নিয়েছে সবাই জুলাই সনদের উপর অনেক কিছু বিষয়ে একমত হবে। এটা এত সহজ হবে না। হয়তো এমন হতে পারে জুলাই সনদের মোস্ট ফান্ডামেন্টাল জিনিস রাখা সম্ভব হতে পারে। এটা একটু ভেবে দেখেন, নতুন চিন্তা, খুবই ভালো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি যে যে কন্টেন্ট নিয়ে যেগুলি বলা হয়েছে, সেখানে আমার কাছে মনে হয়েছে ফ্র্যাঙ্কলি স্পিকিং উচ্চ কক্ষকে অনেক বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এত ক্ষমতায় যদি উচ্চ কক্ষকে দেন, তাহলে উচ্চ কক্ষে বিএনপি, জামাত এবং নাহিদের দল তাদেরকে নিয়োগ দিবে যারা দলদাস হবে। উচ্চ কক্ষই যদি এত ক্ষমতাশালী হয়, বাংলাদেশের বর্তমান সংবিধানে একটা মাত্র ব্যক্তিকে স্বাধীনভাবে নিয়োগ করা যায়, হচ্ছে চিফ জাস্টিস। রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে, এবং বাংলাদেশের সংবিধানে চিফ জাস্টিসের অসীম ক্ষমতা। আপনারা শুধু প্রধানমন্ত্রী ক্ষমতা দেখেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সবচেয়ে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে চিফ জাস্টিস। চিফ জাস্টিসটা কি করতে পারে ইতিহাস তো আপনাদের মনে আছে। যাই হোক, একজন চিফ জাস্টিসের কারণে আমাদের জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, ওনার আবার অন্যরকম ভাবে কন্ট্রিবিউশন আছে। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, চিফ জাস্টিসের যে ক্ষমতা, এই চিফ জাস্টিসের ক্ষমতা আপনার অসীম। এখানে আপনার আচ্ছা কি কারণে বলতে গেছে বলে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমার কাছে মনে হচ্ছে উচ্চ কক্ষের উপর অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। এটাকে আপনারা একটু রেশনালাইজ করার চেষ্টা করেন যে সবকিছু তারা করতে পারবে কিনা। আর নতুন নতুন অনেক কমিশনের প্রস্তাব করা হয়েছে এখানে। আমাদের এখানে তো অলরেডি অনেক কমিশন আছে।
আমার সবসময় যে জিনিসটা বিশ্বাস করি কি, আমরা যখন যে কোনো সংস্কার ভাবনাতে যাই, আমরা সবসময় নতুন নতুন কমিশন করতে হবে করি। আপনি খেয়াল করে দেখেন, আমরা ছোটবেলা থেকে বলেছি সরকারের 3টা অর্গান থাকবে, একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি, একটা হচ্ছে সংসদ। আমাদের এখানে সবচেয়ে ফান্ডামেন্টাল যে 2টা জবাবদিহিমূলক প্রতিষ্ঠান আছে, সবচেয়ে আদিম ফান্ডামেন্টাল, একটা হচ্ছে উচ্চ আদালত, একটা হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটি। উচ্চ আদালত আর সংসদীয় স্থায়ী কমিটিকে যদি ঠিক মতো গঠন করা যায়, ক্ষমতা দেওয়া হয়, তাহলে আমাদের এত নতুন নতুন কমিশন লাগে না। আমাদের যে নতুন কমিশনগুলো হয়েছে দেখেন, ইনফরমেশন কমিশন, তারপরে যে আমাদের নতুন কমিশন হয়েছে আপনার হিউম্যান রাইটস কমিশন, কম্পিটিশন কমিশন, কি রেজাল্ট দিয়েছে। বড় এক্সিস্টিং যে প্রতিষ্ঠান আছে সেটাকে আরো কত বেগবান করা যায়। আপনারা যেমন স্থায়ী কমিটির কথা বলেছেন, স্থায়ী কমিটির ক্ষেত্রে কয়েকটা কমিটির কথা বলেছেন, ওটা যেন অবশ্যই হেডেড বাই বিরোধী দলের নেতা হয়। এর মধ্যে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির নাম ঢুকালেন না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, অর্থ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, শুধু এই 3টা স্থায়ী কমিটি যদি নিয়ম করে দেন, সভাপতি অবশ্যই বিরোধী দলের একজন হবে, তাহলে এটা মনে হয় আরো একটু বেশি আপনার ইম্পর্টেন্স পাবে। আর সংবিধানে যে কমিটিগুলোর কথা উল্লেখ করেছেন ঠিক আছে, এর মধ্যে এস্টিমেট কমিটি বা এস্টিমেট কমিটি বাংলাদেশে হিসাব কমিটি না, এস্টিমেট কমিটি নামটাও ঢোকালে ভালো হয়।